তোমার মানি ব্যাগ আর গাড়ির চাবি ধরো। আচ্ছা বলছি যে মানসী, কালকে রাজু কি একটা বই নিয়ে না কি সব বলছিল না? হ্যাঁ, কি বেশ বলছিল, ওই বইয়ের দাম বেশি দাম কম। ডাকো তো ওকে একবার। দাঁড়াও। এই রাজু, একবার এদিকে আয় তো, তোর কাকু ডাকছে। আসছি। আচ্ছা বলছি, তোমাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি। তোমাকে 3-4 দিন আগে আমি একটা কাগজ দিয়েছিলাম, সেখানে সই করে সিভিল ব্যাংকে জমা দিয়ে আসার কথা ছিল। ভুলে গেছো নিশ্চয়ই? আগে না মশাই, আমি কাল দুপুরে গিয়ে জমা দিয়ে এসেছি। আরে এই ছেলেটাকে নিয়ে তো মহা মুশকিলে পড়া গেল, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে এই রাজু, আসছি আসছি বললেই কি আসা যায় না? কেন কি রাজকার্য করছিলে শুনি? এই মোবাইল বাজি বন্ধ করে একটু পড়াশোনার দিকে মন দিলে পারো তো। এই জন্য তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। 3 লাইন কথা বললে 2 লাইন জ্ঞান দাও। অফিস যাওয়ার পথে তো বরুণের চায়ের দোকানে গ্যারেজ হবে, তখন তাদের জ্ঞান দিও। এখন বলো কি কারণে ডাকছিলে? কালকে রাত্রিবেলা বাবাকে ফোন করে তুই কি বলছিলি? কি সব পুরনো বই, নতুন বই, অনেক দাম, কি বলছিলি? ও একটা রেফারেন্স বই দরকার ছিল, 2000 টাকা দাম। বাবাকে বলছিলাম ওই কলেজ স্ট্রিট থেকে পুরনো বই কিনে নেবো। কেন রে, তোর কাকুর কি 2000 টাকা নেই? নাকি তুই নতুন বই কিনবি অথচ তোকে টাকা দেবে না বলেছে? না, ভাবছিলাম এতগুলো টাকা। অতগুলো টাকা? তোর বাবা ক্ষেত মজুরি করে আমাকে পড়াশোনা শিখিয়েছে রে। আমারও তো একটা দায়িত্ব বর্তায় নাকি, যে তোকে শিক্ষিত ভালো মানুষ তৈরি করব। আমি করবই, কিন্তু তুই আগে রিল টিল দেখাগুলো একটু বন্ধ কর আর একটু পড়াশোনায় মন দে। যাকে বলছি, সারদা বুক হাউসে আমি তোর বইটা কিনে রেখে যাব, তুই তোর সুবিধে মতো গিয়ে কালেক্ট করে নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বইয়ের নামটা মেসেজ করে দিচ্ছি। হ্যাঁ করে দে। এই হতভাগাটার সাথে কথা বলতে বলতে আমার বিশ্রী রকমের দেরি হয়ে গেল। আচ্ছা শোনো, বলছি সাবধানে যেও। প্রতিদিন কি কথা বলে যাও, সাবধানে যেও সাবধানে যেও। আরে বাবা সাবধানেই যাই, পর্যন্ত আমার কিছু হয়েছে? আসছি, টাটা। দুগ্গা দুগ্গা। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সুধীর মাইতি খুব সাদামাটা একজন মানুষ, একটা বেসরকারি কনস্ট্রাকশন অফিসে সামান্য একটা কেরানির কাজ করেন। সুধীরবাবু ছেলেবেলাটা কেটেছে মেদিনীপুরের ধুমসাই গ্রামে। খুব অল্প বয়সে বাবা মাকে হারান। তার থেকে 2 বছরের বড় তার দাদা নিধির মাইতি মাথার ঘাম পায়ে ফেলে তাকে পড়াশোনা শিখিয়ে বড় করে তোলেন। বর্তমানে সুধীরবাবু মধ্যম গ্রামে থাকেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। তারা নিঃসন্তান দম্পতি, তাই গ্রাম থেকে ভাইপোকে সঙ্গে করে নিয়ে এসেছেন। তাদের ইচ্ছে ভাইপো রাজু মাইতি পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হোক, কিন্তু মানুষ যা চায় সবসময় তা হয় না। যেদিন সকালে আমরা ঘটনাটা দেখলাম, সেদিন অফিস যাওয়ার পথে সুধীরবাবু দুর্ঘটনায় প্রাণ হারান। যেহেতু পথের দুর্ঘটনা, তাই পুলিশকেও যেতে হয় ঘটনাস্থলে। স্যার আসুন। স্যার ইনি মিস্টার সুজন বিশ্বাস, মোটর ভেহিকল ইন্সপেক্টর। নাইস টু মিট ইউ মিস্টার বিশ্বাস। স্পট থেকে আমাকে ফোন করে বললো যে গাড়ির স্কিডটা পাওয়া যাচ্ছে না।
আমার তখনই মনে হলো যে এটা ন্যাচারাল অ্যাক্সিডেন্ট কেস না হতে পারে। হ্যাঁ, আর স্যার তখনই আমাকে বললেন যে একজন মোটর ভেহিকেল ইন্সপেক্টর দিয়ে ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন দরকার। স্যার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ব্রেক চাপার পরেও যদি গাড়ি না থামে তাহলে কোনো স্কিড মার্ক পাওয়া যায় না, বা সেটা খুব অস্বাভাবিক হয়। তার মানে এটা শিওর হওয়া যায় যে গাড়ির ব্রেক শুটা খোলা ছিল অথবা সেটা কাজ করেনি। আচ্ছা মিস্টার বিশ্বাস, এটা যে ইচ্ছাকৃত কেউ করেছে সেটা আপনি কি করে জানবেন? স্যার গাড়িটাকে আমাদের আরটিও হেফাজতে পাঠাতে হবে, সেখানে মেকানিক্যাল ইন্সপেকশন বা ভেহিক্যাল ইন্সপেকশন হবে। সেখানে আমি বা অন্য কোনো এমভিআই অফিসার তা খুলে পরীক্ষা করে দেখব। প্রথমে আমরা ব্রেক ড্রামটা খুলে দেখব ব্রেক শুটা সঠিক জায়গায় আছে কিনা। যদি আগে থেকে খোলা হয়ে গিয়ে থাকে তাহলে সেটা একদম আলাদা হয়ে পড়বে বা একই জায়গায় থাকবেই না। তখন ব্রেক লিভার চাপলে কোনো প্রতিরোধ থাকবে না। মেকানিক্যাল ড্যামেজ বা হিউম্যান ট্যাম্পারিংয়ের চিহ্ন থাকবে, যেমন ধরুন স্ক্রু নাট বল্টুতে টুল ব্যবহার করার দাগ থাকবে, অথবা কোনো আঁচড় বা তেলের চিহ্ন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আই সি। তার মানে আপনি বলতে চাইছেন যে এই কেসটাতে যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সে পার পাবে না। একদম স্যার, তবে আপাতত এটা অ্যাক্সিডেন্ট কেস হিসাবেই মেনে চলুন। আমি আপনাকে সন্ধ্যের মধ্যেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। বেশ, থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস। পূজা, ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার, আর আমি জায়গাটাও কর্ডন টেপ দিয়ে ঘিরে দিতে বলছি। ভিকটিমের নাম ঠিকানা কিছু পাওয়া গেছে? হ্যাঁ স্যার, নাম সুধীর মাইতি, আর একটু দূরে অমরাবতী, উনি ওখানেই থাকেন। আর পকেটে মোবাইলও পাওয়া গেছে। আপাতত ওনার বাড়িতে মৃত্যু সংবাদটা দিয়ে দাও, আর ভেহিকেল ইন্সপেক্টরের রিপোর্টটা আসার পরে ওনাদের ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করাটা আমাদের দরকার হতে পারে। ওকে স্যার। মিস্টার বিশ্বাস, স্যার, মোটর ভেহিকেল ইন্সপেক্টর আমাকে ফোন করেছিলেন। উনি বললেন আমাদের যা ধারণা ছিল ওনার ইনভেস্টিগেশনও কিন্তু সেই দিকে এগোচ্ছে। তার মানে ব্রেক শু খুলে যাওয়াটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নয়, এটা একটা ম্যানমেড ট্যাম্পারিং। হ্যাঁ স্যার। তার মানে পূজা, এটা একটা খুন। স্যার, তবে অফিসারের রিপোর্ট দিতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আই সি। আসতে পারি স্যার? আসুন। স্যার, স্যার আমার স্বামী কোথায় স্যার? আমার স্বামীকে একটিবার দেখতে দিন। না, আপনি কে বলুন তো? আমার কাকিমা। কাকিমা? স্যার, উনি ভিকটিম সুধীর মাইতির স্ত্রী মানসী মাইতি। ও আচ্ছা আচ্ছা, আপনি এসেছেন, ভালো হয়েছে। বসুন বসুন, আপনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। প্লিজ বসুন। স্যার, স্যার আমার স্বামীকে কি আমি একবারও শেষ দেখা দেখতে পাবো না স্যার? পাবেন, নিশ্চয়ই পাবেন। ওনার বডিটা তো মর্গে দেওয়া হয়েছে, আগে অটোপসি হয়ে যাক, তারপরে নিশ্চয়ই পাবেন। স্যার, মর্গের কাজ শেষ হতে কতক্ষণ লেগে যাবে স্যার? কেন? আসলে স্যার বন্ধু বান্ধবদের বলে রেখেছি তো, একা তো দাহ করতে পারবো না, বন্ধুরাই জিজ্ঞেস করছিল। বাবা, দাহ করার তো খুব তাড়া দেখছি, কি ব্যাপারটা কি? না স্যার, সেরকম কিছু না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আজ সুধীরবাবু বাড়ি থেকে বেরিয়ে সোজা কি অফিস যাওয়ার কথা ছিল, না অন্য কোনো কাজটা ছিল? এমনিতে তো স্যার উনি বাড়ি থেকে বেরিয়ে একবার চায়ের দোকানে যান, ওখানে গিয়ে চা খান, আড্ডা মারেন, তারপর অফিসে যান। কোন চায়ের দোকান? বরুণের চায়ের দোকান। আপনি কি করে জানলেন? আসলে কাকু অফিসে বেরিয়ে গেলে ওই চায়ের দোকানে চা খেতে গিয়ে অনেকবার পালিয়ে আসতাম। পালিয়ে এসেছেন কেন? আসলে পড়াশোনার মাঝে উঠে কোনো কিছু করলে কাকু খুব খিটখিট করতো। কাকু চাইতো আমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করি। আসলে কাকু খিটখিট করলেও আমাকে খুব ভালোবাসতো। আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে চায়ের দোকানে আপনার কাকুর সাথে কার কিরকম সম্পর্ক? সবার সাথে এমনি ঠিকঠাক। হ্যাঁ, অজিত কাকার সাথে রোজ খাড়াখাড়ি লাগতো, খুব ক্যাচাল হতো। কোথায় থাকে জানি না, তবে বেশিরভাগ সময় ওই চায়ের দোকানেই বসে থাকে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক ছিল তো? আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো স্যার। আমি
মুখ ফুটে কারোর কাছে কিছু চাইতে পারি না, কিন্তু আমার স্বামী অন্যরকম ছিল। আমি যা বলতাম, মানে আমি কিছু বলার আগেই স্যার ও সব কিছু নিয়ে আসতো। আমাকে ভীষণ ভালোবাসতো স্যার ও। অনিতা, 2 গ্লাস জল নিয়ে এসো। ম্যাডাম প্লিজ একটু কান্নাকাটিতে থামান, প্লিজ একটু শান্ত হন প্লিজ। দেখুন যা হওয়া তো হয়ে গেছে, কি করবেন বলুন প্লিজ। নিন নিন জল খান, জল খান। আজ আপনারা আসুন, দরকার হলে কিন্তু থানায় আসতে হতে পারে। ঠিক আছে স্যার। রাজু শোনো, তোমার কাকুর বডিটা রাত্রি 10টা থেকে 11টার আগে পাওয়া যাবে বলে মনে হয় না, তুমি বন্ধুদেরকে বলে দিও। আচ্ছা স্যার, চলো কাকিমা। পূজা, হ্যাঁ স্যার। কৌশিক, পাশের রুমে এএসআই মিস্টার ভাদুরী আছেন, এই দুটোকে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। আর হ্যাঁ, দুটো সাদা রুমাল দিয়ে নিয়ে যাবে। তাহলে বুদ্ধির গোড়ায় তো ধোঁয়া দিতে পারবো না, বরং চলো দুজনে মিলে একটু চা খেয়ে আসা যাক। কোথায় স্যার? কোথায় আবার? বরুণের চায়ের দোকান। ওকে স্যার। হুম। তাহলে মিস্টার বিশ্বাস, এটা যে একটা পরিকল্পিত খুন সেটা কনফার্ম হওয়া গেল। হ্যাঁ স্যার, স্ক্রু নাট বল্টুতে টুল ব্যবহার করার দাগ পাওয়া গেছে। তাছাড়া নতুন আঁচড়, তেলের চিহ্ন এবং ফিঙ্গারপ্রিন্টসের অংশবিশেষও পাওয়া গেছে। আমি দুজন সাসপেক্টের ফিঙ্গারপ্রিন্ট স্পেসিমেন্ট পাঠিয়েছিলাম ফরেন্সিকে। ম্যাডাম, ওই দুটো ফিঙ্গারপ্রিন্ট মেলেনি। ঠিক আছে, আপনি এখন আসুন। নমস্কার স্যার। পূজা, আমার মনে হয় এই কেসটাতে কিছু অচেনা সাসপেক্ট আছে, তাদেরকে আইডেন্টিফাই করে সাসপেক্ট লিস্টটা বাড়াতে হবে। হ্যাঁ স্যার, আর দেখলাম তো চায়ের দোকানের সামনে দুটো সিসি ক্যামেরা আছে। তার মধ্যে একটা ক্যামেরা চায়ের দোকানের এরিয়াটাকে কভার করছে, আর আরেকটা ক্যামেরা ক্রাইম সিনের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকটা কভার করছে। ফুটেজগুলো ইমিডিয়েটলি পাঠিয়ে দিতে বলো। হ্যাঁ স্যার, খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবে বলেছে। ওকে। ও ভালো কথা, সজলকে ফোন করেছিলে? হ্যাঁ স্যার, ফোন ধরেছিল। ও কৃষ্ণনগর গেছে মাস্তুতো বোনের বিয়েতে, কাল সন্ধ্যেবেলা ফিরেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তার মানে এখন শুধু অপেক্ষা করতে হবে সিসিটিভি ফুটেজের জন্য। স্যার, চায়ের দোকানে তো কাউকে কিছু করতেই দেখা গেল না। পূজা, আচ্ছা আচ্ছা, এক মিনিট, তুমি ওই অন্য ক্যামেরার যে ফুটেজটা ওটা চালাও তো। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে। হ্যাঁ, তার মানে কি সুধীরবাবু চায়ের দোকান থেকে বেরিয়ে অফিস যাওয়ার আগে অন্য কোথাও গিয়েছে? স্যার, যতদূর মনে পড়ছে ওই রাস্তাতে কিন্তু একটা বইয়ের দোকান আছে। বইয়ের দোকান? ইয়েস, তার মানে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বইয়ের দোকান। পূজা, আই হোপ ওখানে গেলে আমরা মেন ক্লুটা ঠিক পাবোই।
শুনছেন? নমস্কার নমস্কার, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, কাল এখানে এই আপনার দোকানের সামনে ওই জায়গাটাতে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি জানেন? হ্যাঁ ম্যাডাম, শুনেছি তো। আরে উনি সুধীর মাইতি, আমাদের দোকানে কাস্টমার ছিলেন উনি। তা উনি কি কাল আপনার দোকানে এসেছিলেন? হ্যাঁ, ওই ওনার ভাইপোর জন্য একটা বই অর্ডার দিতে এসেছেন। আচ্ছা, আপনার দোকানে সিসি ক্যামেরা নেই? হ্যাঁ ম্যাডাম। স্যার, আমি একটু এদিক ওদিকটা খুঁজে আসছি। সুধীরবাবু যে বইটা অর্ডার করেছিলেন সেটা ডেলিভারি হয়েছে? না, তবে তৎক্ষণাৎ দিতে পারিনি। দামি বই তো, তবে আমি অর্ডার অনুযায়ী আনিয়ে রেখেছি। কেউ নিতে এসেছিল? না, ওই ভাইপোকে ফোন করে বলে দিয়েছিলাম যে বইটা এসে গেছে, তারপরে তো শুনলাম এই অ্যাক্সিডেন্টের ব্যাপার। আপনি সুধীরবাবুকে ফোন না করে ভাইপো, দাঁড়ান দাঁড়ান, ভাইপোর নাম্বারটা আপনি কোথেকে পেলেন? স্যার, সুধীর বাবুই ওনার ভাইপোর নম্বরটা দিয়ে বলেছিলেন যে ফোন করে বইটা দিয়ে দিন। স্যার, হ্যাঁ, একটু দূরে না ওই যে ওই পার্টটাতে একটা সিসি ক্যামেরা আছে, ওখান থেকে কিন্তু এই দোকানের ভিউটা স্পষ্ট আসে। আচ্ছা, তো আমার কাছে তো পেন ড্রাইভ আছে, ওদের একবার বলি ফুটেজটা দিতে। হ্যাঁ বলো। ওকে স্যার। চলো, বাই দ্য ওয়ে, গুড জব পূজা। আরে রাজু, তোমার কাকুর মৃত্যু নিয়ে পুলিশরা তদন্ত করতে এসেছিল। তাই? ওদিকে কোথায় গেল? ওইদিকে বললো কোন দোকানে কোন সিসিটিভি ক্যামেরা আছে, ওই ক্যামেরা থেকে নাকি আমার দোকানের সামনে ভালো দেখা যায়, তো ওই দিকেই গেল। ও এই রাজু, তুমি বইটা নেবে তো? বই তো আনিয়ে রেখেছি। না, পরে নেব। হ্যালো, তোকে যে কাল টিকিট কেটে দিলাম ভুবনেশ্বর যাওয়ার, কখন যাবি? ট্রেন তো আজ সন্ধ্যে 7টায় শালিমার থেকে। পারলে বিকেলের মধ্যে বেরিয়ে যা, দেরি করিস না। আচ্ছা ঠিক আছে। পূজা পূজা, একটু জুম করো, জুম করো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, পরিষ্কার করে তো দেখাই যাচ্ছে না, মুখটা কিরকম স্কুটিতে আড়াল হয়ে আছে। কেউ চিনবে কি করে স্যার? চিনবে চিনবে পূজা, দুজন আছে ঠিক চিনতে পারবেই। এক মিনিট, এক মিনিট। হ্যালো গোপাল বাবু, হ্যাঁ আপনি এক্ষুনি অজিত বাবুকে নিয়ে থানায় চলে আসুন। ম্যাডাম, চোখ মুখ তো কিছু বোঝা যাচ্ছে না, চিনবো কি করে? ম্যাডাম, ছেলেটা আসা থেকে একটু চালান। তুই একটা গামবাট। আরে মুখ দেখা যাচ্ছে না তো কি হয়েছে? আরে হাঁটা চলা দেখেই তো বোঝা যাচ্ছে। আরে ওটা ভানু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা ভানু। ভানু? কে সে? ভানু মানে হচ্ছে কি ওই ঝোড়ো বস্তিতে থাকে, ওই কাজ কলের মোড়ে একটা গ্যারেজে কাজ করে। থ্যাঙ্কস আ লট। আপনারা এখন আসুন। পূজা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, বলা যায় না কখন উবে যায়।
কোথায় যাচ্ছিস? আমি কিছু পাইনি, আমি কি করেছি? পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি কি করেছি? আমি কিছু করিনি, আমাকে ধরতে কেন? যাচ্ছিস কোথায়? তোর জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছি। আমাকে ধরতে কেন? চল, লিফট আমি কিছু করিনি। চল। আমি কিছু করিনি ম্যাডাম, আমি ধরছেন কেন? ম্যাডাম আমি নই, আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাডাম, আমি নই ম্যাডাম। তুই নষ্ট কে করেছে? হ্যাঁ, তোর বাবা? শোন, তোর বাবাও যদি করে থাকে না, তাকেও খুঁজে আনবো, বুঝলি? শোন, এই ওকে মারতে থাকো, যতক্ষণ না মুখ না খোলে উদম কেলাও। কি বুঝলে পূজা? স্যার, ডান্ডা মেরে পেটে খুঁচিয়েও কোনো কথা বের করা যাচ্ছে না। ভিডিওতে ওর ফুটেজ, তাও ও স্বীকার করছে না। আর এক্ষুনি খবর পেলাম যে ব্রেক শুতে যে আংশিক হাতের ছাপটা পেয়ে গেছিলাম, সেটাও কিন্তু ওর। কিন্তু ও তো মুখই খুলতে চাইছে না স্যার। দেখো, প্রমাণ যখন আছে তখন কোর্টে পেশ করলে ওর শাস্তি হয়ে যাবে, আর ওর শাস্তি পেলে তো কাজ হবে না। ও নিশ্চয়ই কারোর জন্য এই কাজটা করেছে। সেই আসল মাথার নামটা ওর পেট থেকে খুঁচিয়ে বার করতে হবে। স্যার, ও মুখে টু শব্দ করছে না। এরকম ঘাততারা আসামি আমি খুব কম দেখেছি স্যার। করবে করবে, ডান্ডার ব্যথায় একজন বধিরও কথা বলে পূজা। আর যদি না করে তাহলে অন্য ব্যবস্থাও আছে। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। কে আপনি? আমার নাম সজল, সজল পাল, ইন্স্যুরেন্স এজেন্ট। থানা থেকে আমায় ফোন করা হয়েছিল। হ্যাঁ আচ্ছা, বসুন বসুন বসুন। কিন্তু স্যার, আমাকে কেন থানায় তলব করা হয়েছে সেটা বুঝতে পারলাম না। আপনি সুধীর মাইতিকে চেনেন? হ্যাঁ ম্যাম, চিনি। রোজই আমার সাথে চায়ের দোকানে দেখা হয়। লাস্ট কবে দেখা হয়েছিল? কাল আর পরশু তো আমি বাড়ি ছিলাম না ম্যাম। আমার মাস্তুতো বোনের বিয়ে খেতে গিয়েছিলাম। ওই পরশু দিন সকালবেলা দেখা হয়েছিল। তখন উনি কি করছিলেন? সম্ভবত অফিস যাচ্ছিলেন। আচ্ছা, আপনি ভানুকে চেনেন? ভানু? আগেকার দিনের সিনেমা আর্টিস্ট ম্যাম? না, এখনকার দিনের খুনি। না স্যার, আমি কোনো খুনিকে চিনি না, আমি ভানুকেও চিনি না। আপনার পরিচিত সুধীর মাইতিকে এই ভানু নামক একজন গ্যারেজের মেকানিক খুন করেছে। সে কি? কবে স্যার? আপনার সঙ্গে যেদিন চায়ের দোকানে লাস্ট দেখা হয়েছিল তার একটু পরে। একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? অপরাধ নেবেন না তো? হ্যাঁ, কি করুন? বলছিলাম যে এই খুনের সাথে কোনোভাবে কি মানে সুধীর মাইতির স্ত্রী মানে মানসী মাইতি যুক্ত আছে স্যার? কেন এরকম প্রশ্ন কেন করলেন? আসলে স্যার, সুধীর মাইতি অনেকগুলো টাকার লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন, আর সবটারই নমিনি ছিল ওই মানসী মাইতি। আচ্ছা, বেশ। আপনারা নিশ্চয়ই জানেন স্যার, নমিনি যদি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনোভাবে খুনের সাথে যুক্ত না থাকে তাহলে ক্লেম করা টাকাটা কিন্তু উনিই পাবেন। আচ্ছা, আপনার কি মনে হয় মানসী মাইতি কি এই খুনের সঙ্গে কোনোভাবে যুক্ত? সেটা আমি কি করে বলবো স্যার? আমি হলাম আদার ব্যাপারী, জাহাজের খবর রেখে আমি কি করব? এক্সকিউজ মি স্যার। আচ্ছা, কত টাকা হবে? হবে স্যার, তা পলিসির বেনিফিট জোড়া লাগিয়ে 2 কোটির মতন। 2 কোটি? বাবা, সে তো অনেক টাকা। আচ্ছা, ধরুন এর থেকে নিজের জন্য অর্ধেক রেখে বাকি অর্ধেক যদি কাউকে দিয়ে দেওয়া হয় তাহলে যে পেল সে তো আনন্দে আত্মরা হয়ে যাবে। হ্যাঁ স্যার, অতগুলো টাকা সে হতেই পারে। সে কাউকে খুনও করে দিতে পারে। সেটাও কিছু অসম্ভব নয় স্যার। আপনি কত টাকা পেয়েছিলেন? মানে কিসের টাকা স্যার? খুনের জন্য। খুন মানে কিসের খুন? কি খুন স্যার? মানসী দেবীর সঙ্গে ষড়যন্ত্র করে সুধীর বাবুকে খুন করে ইন্স্যুরেন্সের টাকাটা বার করে। না না স্যার, মা বাবার দিব্যি বলছি স্যার।
পয়সা ইনকাম করার ইচ্ছা আমারও আছে, কোটি টাকা ইনকাম করার ইচ্ছা আছে, কিন্তু স্যার সেটা কাউকে খুন করে নয় স্যার। ধরুন পলিসি বেচে, বাসন মেজে, ঘর মুছে, কিংবা কারো জুতো সেলাই করে, কাউকে খুন করে নয় স্যার, বিশ্বাস করুন স্যার। বেশ, বিশ্বাস করলাম। একটা কথা বলুন তো, আপনি তো অনেকদিন ধরে ওদের বাড়িতে যাচ্ছেন, তো আপনি কি কখনো দেখেছেন যে মানসী দেবীর সঙ্গে কারোর এক্সটার্নাল রিলেশন আছে? সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না স্যার, তবে হ্যাঁ স্যার, আমি নমিনিকে সই করাতে গেছিলাম মাত্র, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। ঠিক আছে, দেখুন পরে যদি জানতে পারি আপনি সব জানতেন, তখন কিন্তু দিব্যি টিব্বি কিছু মানবো না। এখন যান। নমস্কার স্যার। স্যার, ভানুর কল লিস্টের রেকর্ডটা পেয়ে গেছি স্যার। আচ্ছা, দেখি। হ্যাঁ, দেখেছেন স্যার, একটা নাম্বারে ভানু 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি কথা বলেছে, এমনকি আজ সকালেও কথা বলেছে। আর শুধু তাই নয় স্যার, এই নাম্বার থেকে অনলাইন ট্রেনের টিকিট কেটে ভানুর নাম্বারে পাঠানো হয়েছে। জানেন স্যার নাম্বারটা কার? কার? রাজু মাইতি। রাজু মাইতি? স্যার, বলো পূজা। আপনি রাজু মাইতিকে আনতে বলেছিলেন। এই যে রাজু মাইতি। তুমি ওকে পাশের ঘরে বসাও, আমি কাজটা সেরে আসছি। ওকে স্যার, ওকে একটু পাশের ঘরে নিয়ে যাও। তুমি তুমি এখানে? ওরা ওরা তোমাকেও ধরে ফেললো? না, এখনো ধরেনি, কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছে। ভাই ভাই তুই মুখ খুলিসনি তো ভাই? না রাজু ভাই, ওরা আমাকে খুব মারা মেরেছে, কিন্তু আমি মুখ খুলিনি রাজু ভাই। তুই চিন্তা করিস না, তোর বাকি 20,000 টাকা আমি তোকে দিয়ে দেবো। আমি বোধহয় এবার ফেসে যাবো রাজু ভাই, কারণ কেসটা তো আমার হাত থেকে হয়েছে, আর তুমিও তো স্পটে ছিলে না। আর আমি মুখ না খুললে তোমার বিরুদ্ধে কোনো প্রমাণও থাকবে না, কোনো সাক্ষীও থাকবে না। তুই একদম চিন্তা করিস না, তুই জেলে গেলেও তোর মায়ের অপারেশন আমি করাবো, একটা একটা ভালো হাসপাতাল থেকে করাবো। তুমি যে আমাকে কথা দিলে না রাজু ভাই, এবার আমি ভুলেই যাবো যে তুমি আমাকে খুনটা করার জন্য এত টাকা দিয়েছো। এবার আমার পেটে বোমা মারলেও আমি স্বীকার করবো না রাজু ভাই, আমি মুখ করবো না। আরে ঠিক আছে, যখন সবকিছু জেনেই গেলাম আর কথাগুলো ভিডিও করে ফেললাম, তখন শুধু শুধু পেটে বোমা মেরে পয়সা খরচা করে কি লাভ? তারপর রাজু মাইতি শেষ পর্যন্ত শেষ রক্ষা আর হলো না, তাই তো? যতই চেষ্টা করো, ভানুর পেট থেকে কথা ঠিক বেরোলো। কি অদ্ভুত পৃথিবী, তাই না? কেউ প্রাণ বাঁচাবার জন্য অপরাধ করে, আবার কেউ প্রাণ নেবার জন্য অপরাধ করে। যাই হোক, কয়েকটা ফোন কলের সংখ্যা দিয়ে তো আর আদালত গ্রাহ্য প্রমাণ হয় না, তাই একটা নাটক রচনা করে রাজু আর ভানুকে একসঙ্গে আনা হলো। এমন একটা সিচুয়েশন তৈরি করা হলো যে ওদের ধারণা হলো ওরা নিজেদের কথা নিজেরাই বলতে পারে, এবং অবশেষে জানা গেল রাজুর কথায় ভানু খুনটা করেছে, এবং তাদের কথা রেকর্ড করে আদালতের নথি হিসেবে সংগ্রহ করা হলো। আর তারপর কি হলো দেখুন। দেখ, একটু খাটনি হলেও মারধর করতে আমাদের কোনো আপত্তি নেই। ধরাই যখন পড়ে গেছিস, তখন মার খেয়ে মুখ খোলাচ্ছে, একটু ভদ্রভাবে সবকিছু বলে দেওয়াটা ঠিক নয়? হ্যাঁ কিরে, বল কি করে প্ল্যানটা সাজিয়েছিস, বল দেখি। 10:15 থেকে 11:15 এই 1 ঘন্টা গ্যারেজ থেকে বেরোতে পারবি? পারবো। কাল কাকুর কানে তুলে দিতে হবে, আমার একটা বইয়ের খুব দরকার। কাকু শুনলেই অফিস যাওয়ার পথে ওই সারদা বুক হাউসে বই কিনতে যাবে। আর যদি অন্য দোকানে যায়? যাবে না, পঞ্জিকা থেকে কম্পিউটার সব বই কাকু ওই একটা দোকান দিয়েই কেনে, সারদা বুক হাউস। তুই একটা কাজ করিস, কাল ঠিক 10:15 নাগাদ ওই বইয়ের দোকানের আশেপাশে থাকিস। কাকু স্কুটি রেখে যেই বই কিনতে যাবে, কাজটা সেরে দিস। আচ্ছা, আর বলছি যে এই নে 30,000 টাকা।
কাজের পর বাকি 20 পেয়ে যাবি। এই শোনো না। আরে সুধীরদা, কি খবর বলো? হ্যাঁ ভালো। বলছি তুমি কেমন আছো? এই চলছে চলছে। আচ্ছা বলছি যে আমি তোমাকে একটা বইয়ের নাম মেসেজ করব, ঠিক আছে? ওই বইটা তুমি আনিয়ে রাখবে, আমার ভাইপোর বই। বেশ। হ্যাঁ ভাইপোর নাম্বারটা আমি তোমায় দিয়ে রাখবো। বইটা এলে তুমি ভাইপোকে ফোন করে অবশ্যই জানাবে যে বইটা এসে গেছে। বেশ বেশ। মনে থাকবে তো একদম, গোটা বিষয়টা? একদম ঠিক আছে। একদম। ও হ্যাঁ, আর একটা কথা বলছি কি, যে ভাইপোর থেকে একটা টাকাও নেবে না, আমি কিন্তু পুরো টাকাটা দেবো। তুমি আর একটা কথাও বলবে না, এসব নিয়ে চিন্তা করবে না। ঠিক আছে, মাথায় থাকবে তো? একদম একদম। আসি তাহলে। একদম একদম। তোর কাকু তোকে এত ভালোবাসতো, শুধু মুখ থেকে উচ্চারণ করেছি একটা বই লাগবে, সঙ্গে সঙ্গে ছুটেছে বইয়ের দোকানে বই কেনার জন্য। হ্যাঁ, আর তুই কি করলি? তোর কাকুর ভালোবাসার আবেগকে কাজে লাগিয়ে এইভাবে তাকে মেরে দিলি। ছাড়ুন তো স্যার। কাকু লোকটা দুহাতে কত পয়সা কামাতো জানেন? একটা কনস্ট্রাকশন অফিসে চাকরি করতো আর ঘুষ খেত। আমার বাবা পেটা খেয়ে কাকুকে পড়াশোনা করিয়েছে। আমার বাবা এখনো জমিতে মজুরের কাজ করে। ওই 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 কাকু নামক লোকটা কোনোদিনও বাবাকে 100 টাকা দিয়েছে? তোকে তো এখানে রেখে পড়াচ্ছিল। সে তো হালে। আমি উচ্চ মাধ্যমিক অবধি গ্রামেই পড়াশোনা করেছি। কলকাতায় কলেজে ভর্তি হয়েছি, তাই চক্ষু লজ্জায় আমাকে বাড়িতে থাকতে দিয়েছে। সবই তো বুঝলাম, কিন্তু কাকাকে মেরে তোর কি লাভ হলো? ধরা না পড়লে কোটি টাকা লাভ হতো যে স্যার। কিভাবে? প্রথম যখন এই বাড়িতে গেলাম বুঝলাম কাকু আর কাকিমার সম্পর্ক ভালো না। পাশের ঘরে গিয়ে কাকিমা কাকুর সব কথা আমার কানে এলো। মানসী, আয় আয় আয়। হ্যাঁ বলো। এই যে তোর কাকিমা। নে নে নে, প্রণাম কর প্রণাম কর। এই থাক থাক থাক। এই তোমাকে থাক থাক, ঠিক আছে। তোমাকে বলেছিলাম না আমার দাদার ছেলে এই কলেজে চান্স পেয়েছে এখানে, তো এবার থেকে এখানেই থেকে পড়াশোনা করবে। হ্যাঁ আচ্ছা, তুই ব্যাগটা তোল, ভেতরে গিয়ে একটু বস। চ, আমি তোকে ঘরটা দেখিয়ে দিই। চ, আয় আয় আয়, একটু বিশ্রাম নে। এই শোনো, হ্যাঁ তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, 1 মিনিট। আয় তুই ভেতরে আয় আয় আয়। তুই ওইখানটা গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ মানসী বলো। ওকে এই বাড়িতে নিয়ে এসছো কেন? তোমায় বললাম তো, ও এখানে কলেজে চান্স পেয়েছে, তো মেসে থাকবে আমার বাড়ি থাকতে, তাই এখানে নিয়ে এলাম। বাহ, আমি সারাদিন এখানে একা একা নিজের মতো করে থাকি, সেখানে একটা উটকো ছেলে এসে সারাদিন ঘরের ভিতর ঘুরঘুর করবে? আরে ও তো আমার দাদার ছেলে, আমার নিজের সন্তানের মতো। হ্যাঁ তাই তো, এখন অন্যের বাচ্চাকে নিজের বাচ্চা ভেবে ধেই ধেই করে নাচো। নিজের তো একটা বাচ্চার বাবা হওয়ারও ক্ষমতা হলো না। যত সব। আমি বুঝে গেছিলাম কাকিমা সুখী নয়, তাই আমি ধীরে ধীরে কাকিমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি।
আরে কাকিমা, এত ভারী বালতি নিয়ে কি করছো? আর ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে। আরে আমি আছি তো, আমি মেলে দিয়ে আসবো, তুমি দাও। আরে না না, তুমি পারবে না, তুমি ছাড়ো। আমি যখন আছি আমিই যাবো, দাও। পারবে তো? পারবো পারবো। আচ্ছা সাবধানে সাবধানে ধরো, ভারী কিন্তু। কাকিমা, কাকিমা, ওঠ। হ্যাঁ বলো। তোমার জন্য চা এনেছি। ও মা, তুমি চা বানালে কেন? আচ্ছা কে বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, মিষ্টি ছেলে। প্রথম দিন আমার প্রতি যে খারাপ লাগাটা ছিল কাকিমার, সেটা কেটে গেল। বরং আমার প্রতি আস্তে 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 আকৃষ্ট হতে শুরু করলো। রাজু, এই রাজু। হ্যাঁ কাকিমা বলো। আমায় একটু টাওয়ালটা দিয়ে যাবি? আমি না নিতে ভুলে গেছি। হ্যাঁ। তাই না? এরপর একদিন হঠাৎ দেখি কাকিমা ঘরে বসে একা একা কাঁদছে। কি হয়েছে কাকিমা? কিছু না। নিজেকে লুকিও না প্লিজ, বলো কি হয়েছে। বিয়ের পর থেকে তোর কাকু একদিনও আমাকে খুশি করতে পারেনি। তোমাকে আমি খুশি করবো। এভাবেই আমাদের সম্পর্ক এগিয়ে যেতে লাগলো, কেটে যেতে লাগলো অনেকগুলো দিন। এরপর একদিন ওই সজল বলে ছেলেটা কে গো? সজল? ও হলো ইন্স্যুরেন্সের এজেন্ট। তোর কাকা আর ওর কাছে বেশ কয়েকটা ইন্স্যুরেন্স করা আছে, যার নমিনি আমি। এছাড়াও ব্যাংক সেভিংস, মিউচুয়াল ফান্ড, সব কিছুর নমিনি আমি। ও আচ্ছা, তুই তোর কাকুকে পছন্দ করিস?
না। আমিও করি না। তাহলে দেখ, যে লোকটাকে আমরা দুজনে কেউই পছন্দ করি না তাকে আমাদের মধ্যে রেখে কি লাভ? তার থেকে বরং ওই লোকটাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের কোটি কোটি টাকা লাভ। তাহলে সরিয়ে দিই দুনিয়া থেকে? খুব সাবধানে, দেখে যেন মনে হয় একটা সিম্পল অ্যাক্সিডেন্ট। তুমি না সত্যি। আমি অত কিছু জানি না স্যার, আমি শুধু কয়েকটা টাকার জন্য কাজটা করেছি। মায়ের অপারেশন না হলে আমার মা যে মরে যাবে। টাকার জন্য আমি সবার কাছে জোড়াত করে ভিক্ষা চেয়েছি, কিন্তু কেউ দেয়নি, সব দূর দূর করে তাড়িয়েছে। শুধু কয়েকটা টাকার জন্য আর মায়ের অপারেশনের জন্য আমি এই অপরাধটা করেছি স্যার। পারলাম না স্যার, আমার মাকে আমি বাঁচাতে পারলাম না। সরি বানু, তোর অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আইনের চোখে তুই একজন খুনি, আর আইন কিন্তু খুনিকে শাস্তি দেবেই। রাজু মাইতি আর তোর সঙ্গে শাস্তি পাবে মানসী মাইতিও। আরে ছাড়ুন বলছি, কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। উফ, চল। তোর ভাসুরপোকে তো গড়াতে পুড়েছি, এবার তো তোর পালা। বাকি জীবনের প্রেমটা গড়াতে করবি, চল। সুধীর মাইতি হত্যাকাণ্ডের সমাধান হলো। ধরা পড়ল 3 আসামি, রাজু মাইতি, মানসী মাইতি আর ভানু দাস। সুধীরবাবু অনেকের জন্য অনেক কিছু করেছিলেন, শুধুমাত্র ভালোবেসে আর আবেগের বশে। কিন্তু যাদেরকে তিনি ভালোবাসলেন তারাই অপরাধী সেজে দুনিয়া থেকে সরিয়ে দিল সুধীরবাবু। না, দূরে কোথাও নয়, অপরাধী ছিল খুব কাছাকাছি। আসলে সুধীরবাবু সাবধান হননি, কিন্তু আপনারা সাবধান হন, না হলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে অপরাধীরা। সাবধান হও বাংলা।